প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা ৩৯। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা ঢোক গিলে দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে, কিসের প্রলেপ দিয়েছো এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলেছো কেন স্টুপিড? মায়েরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, সারুন। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, এসব ওঠাও এখান থেকে। মায়েরা চোখ নামিয়ে রেখেছে, কাপা কণ্ঠে বলে, সরুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড, এত সাজলে কেন? মায়েরার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মায়েরার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মায়েরা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান ডান হাতে মায়েরার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মায়েরার মুখ উঁচু করে। মায়েরার চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে মায়েরাকে নিজের দিকে টেনে নেয়। মায়েরার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলে। মায়েরা মিনমিন করে বলে, ছাড়ুন আমায়, আমি পানি খাবো। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় আঙুল চালিয়ে গলা নামিয়ে বলে, ওয়েট, আগে এটা উঠিয়ে দেই। কথা বলে সাথে সাথে মায়েরার ঠোঁট জোড়ায় আঁকড়ে ধরে। মায়েরা যেটুকু নিজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকু ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মায়েরাকে নিজের সাথে আগলে নেয়। মায়েরা ইরফানকে ঠেলে। ইরফান মায়েরার হাত দুটো বাঁ হাতের মুঠোয় নেয়, ডান হাতে ঘাড়ের পিছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মায়েরা সাড়া না পেয়ে ছটফটায়। ইরফান ভাবলেশীন। এক পর্যায়ে ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা হাঁপায়, মাথা নিচু করে চোখ খিচিয়ে রাখে। ইরফান মায়েরার মুখ উঁচু করে মায়েরার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে, ডিফারেন্ট টেস্ট। মায়েরার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, এটা উঠছে না কেন স্টুপিড? মায়েরা কিছু বলতে চায়, তার আগে ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মায়েরা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না। ইরফান মায়েরাকে ছেড়ে আবারও তাকায় মায়েরার ঠোঁট জোড়ার পানে। যেমন ছিল তেমন আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছো স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মায়েরা দু হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে, আর না। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়, বিরক্ত কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়েরার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মায়েরার কান্না পায়। কি শুরু করেছে এ লোক? ছটফট করে। ইরফান এবার মায়েরার লেহেঙ্গার পার্ট বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মায়েরা দু হাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায়। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়েরার গালে ভেজা অশ্রু দেখে মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরার কাঁধের দিকে চোখ পড়লে দেখলো অনেকটা নামানো। ঢোক গিলে মায়েরার মুখ পানে তাকায়। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে মায়েরার জামা টেনে কাঁধ ঢেকে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে মায়েরার জামার চেন লাগিয়ে দেয়। এরপর দু হাতের আঁচলায় মায়েরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলে দু হাতে মায়েরার ভেজা গাল মুছে দেয়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান অবাক হয় মায়েরার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মায়েরার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদুস্বরে বলে, ইটস ওকে। ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে, ওকে। এরপর মায়েরাকে ছেড়ে দেয়। তোয়ালে নিয়ে মায়েরার মুখের ওপর ছুঁড়ে মারে। বলে, শাওয়ার নাও, ফাস্ট। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু হাতে মায়েরাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করলো না। ইরফান মায়েরার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু আঁকে। হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মায়েরা ব্যথায় গুঙিয়ে ওঠে। ইরফান ছাড়ল না, এক চুল ছাড়ল না। ওভাবে কতক্ষণ যে ধরে রাখলো। মায়েরার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়ল না।
ঝর্ণার পানির নিচে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজন ভিজছে। মায়রা ফুপিয়ে কাঁদে। ইরফান মায়রার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগতেই ইরফান শুষে নেয় নোনতা তরল পানিটুকু। এরপর মায়রাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মায়রার গলার নিচে কামড়ের স্থানটা আলতো স্পর্শে স্পর্শ করে মায়রার ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছু বলল না। ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার থেকে মায়রার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মায়রার দিকে। মায়রা হঠাৎই রেগে ইরফানের উপর হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আমায় ছিঁড়ে খেতে চান? আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মায়রাকে আটকালো না। মায়রার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গার্ল। মায়রা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা টেকিয়ে ফুপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতে তোয়ালে তুলে নিয়ে মায়রার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মায়রার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। বলে, কি করছেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, চেঞ্জ করিয়ে দিচ্ছি, কাম। মায়েরা দু হাতে মুখ মুছে মিনমিনে গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজে হাতে চেঞ্জ করিয়ে দিব। কথাটা বলে মায়রার জামা মায়রার মাথার উপরে ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা অল্প সময়ে চেঞ্জ করে, চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালারের প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মায়রার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটা মলম লাগিয়ে দেয়। মায়রার চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মায়রার মাথায় তোয়ালে পেঁচানো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার মাথায় পেঁচানো তোয়ালে টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মায়রার মুখ দু হাতে আজলাই নিয়ে সময় ব্যয় না করে মায়রার ঠোঁটজোড়ায় আঁকড়ে ধরে। মায়রা কেঁপে ওঠে। দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর ওপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। এরপর মায়রাকে ছেড়ে টেবিলের ওপর থেকে হাতে ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়রা চুপচাপ বেডের ওপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নি বেশে সে বেরোবে না। তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো আর তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়ে বাড়িতে অনেক ছেলেরা এসেছে, যারা অলরেডি মায়েরাকে কত হাজারবার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাসিম এসেছে। ওর বাটফ্লাওয়ারকে আর একবার বারবিডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতে মারপিট শুরু করত, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বাটফ্লাওয়ারকে ঘরে থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলে, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বলে, বাল যা ভাগতো। কবুল বলার আগে তোর ছায়া আমার ওপর ফেলিস না, ব্রিটিশের দাদা। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতরে পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল, আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটাল, মা আছে এখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ের বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতরে পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে বলে, এর নাম যেন কি? মিশকা তার ছেলের দিকে চেয়ে বলে, মিরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরে চোখ পড়লে ফারহাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারহা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ এই ব্যাপারে ফারহাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলে ফারহার দিকে এগিয়ে যায়। ফারহা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারহার হাত টেনে ধরে। ফারহা হাত মুচড়িয়ে বলে,
আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারহা? ফারহা ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো, ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে, আমার তো ছেলের মতো, ওকে আদর করছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারহা বিরক্ত কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারহার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তুমি মিথ্যে বলতে একদম কাঁচা ফারহা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারহা কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারহাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারহার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারহার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মিলিয়ে দেয় ফারহার দিকে। ফারহা ছোট বাচ্চাটির তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না, বরং খুশি হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারহার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারহা আর বাচ্চাটার অনেকগুলো পিক উঠাতে ব্যস্ত হয়। ফারহা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে, এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারহা মিশকার কোলে বাচ্চাটা দিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারহার পিছু পিছু যায়। মিশকা হাসলো। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারহাকে দেখে মনে পড়ে গেল। ফারহা ইনায়ের ঘরে এসে দেখলো মিশকা মেয়েটা ইনায়ের পাশেই বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারহা আপু এসো। আমাদের মাঝে দুটো মিশকা, একজনকে ডাকলে আরেকজন শোনে, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ের মামাতো বোন মিশকা বলে ওঠে, তোর মাথায় তোর ফুপাতো ভাই রাতুল্লার মতো গবর ভরা, তাই উল্টাপাল্টা করিস। মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমটে দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে আছে। ইনায়ার ফুপাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা। ফারহার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ের ঘর থেকে বেরিয়ে ফারহা মায়রাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ের ঘর থেকে বেরিয়েছে মায়রা। বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে। অথচ ঘন্টা পার হলো, এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারহা এগিয়ে যাওয়ার আগে একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারহা ভুরু কুঁচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামা বাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভুরু কুঁচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসলো, বিরক্ত হলো। বিয়ে বাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে চাইল না। হাবভাব ভালো না। কিছু না বলে আবারও চোখ বুজলো। মেয়েটি বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেলে মেয়েটিকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রামধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল। একটু দূরে ফারহাকে দেখে হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুদ্ধ, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াও তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ের সাথে ভালো সম্পর্ক, এজন্য ইনায়ের বিয়েতে তার আশা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে যায়। ফারহা কটমটে দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। সে গটগটে পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগে পড়েছে। ফারহা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমা নওয়াজ ফারহাকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারহা মেয়েটির দিকে তাকালো। হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এইভাবে? রুমা নওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে এক গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারহার দিকে এগিয়ে দেয়। ফারহা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়।
শুদ্ধ ফারহাকে দেখে বলে, ফারহা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারহা চোখের পলকে শুদ্ধর পায়ের বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোয়। শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল, কি করলে এটা? উফ, কি ছিল মগে? ফারহা কটমটে দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরীর হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা কর। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারহা, পা জ্বলছে তো। ফারহা পাত্তা দিল না। হাতের মগ টেবিলের ওপরে রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। ভালোই গরম ছিল, একটু ছাকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরে সামিয়া দাঁড়িয়ে, একবার ফারহার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধর সাথে ফারহার কি সম্পর্ক সেটা ভেবেই কেমন যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো, হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটার হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারহার দিকে তাকায়। ফারহা কটমটে দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফারহাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো। চোখ মুখ কুঁচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারহা অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারহাকে তিনি চিনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারহা। আর এখন তো তাদের মেয়ে ইনায়ের ননদিনী। শুদ্ধর মা হেসে বললেন, ফারহা, আম্মু কেমন আছো? ফারহা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতেই এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেঁষে আছে কেন বুঝলো না। মায়েরা বলল, মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞাসা করে, ও আপনার কে হয় আন্টি? ট্রিনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চিনো, তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ। ফারহা বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারহার দিকে। ফারহা ঢোক গিলল। কোনো রকমে বলে, ওনার বিয়ে? ট্রিনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের ইনায়ের বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দেব। ফারহা কি বলবে বুঝতে পারছে না। ট্রিনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তোমরা এদিকে আসো মা। ফারহা সামিয়ার অনামিকা আঙুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞেস করে, আপু একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলে, জি আপু বলুন। ফারহা চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এ আংটি কে দিয়েছে? সামিয়া হেসে জবাব দেয়, ট্রিনা আম্মাই দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারহার শরীর অসাড় হয়ে আসে। মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া সেখানে আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনে শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারহার পা যেন টলছে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারহার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারহার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গলা ভেজা। শুদ্ধ ভুরু কুঁচকে চায় ফারহার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে, কাঁদছো কেন ফারহা, কি হয়েছে? ফারহার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়। এরপর ফারহার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারহা যে কান্না করে তা তো সে শুদ্ধ জানেই। গলা নামিয়ে বলে, ফারহা কান্না করো না, দেখো অনেক মানুষ। আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না থামাও।
ফারহান নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপ টুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারহার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দিও, তবুও কান্না থামাও। এই বাড়িতে শুদ্ধর বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের ওপরে বসে, পা মেলে বা পায়ের প্যান্ট ওপরে তুলে নেয় আর বলে, নাও, মলম লাগাও, নিজেই পোড়াও, নিজেই কাঁদো, এত প্রেম কোনখানে রাখি আমি। ফারহা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারহার দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারহার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারহা কি হয়েছে? ফারহা কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ফারহা কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারহা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারহা তো এভাবে কাদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারহা এভাবে কাঁদছে কেন? সেও তো কাদায়, এভাবে তো কাঁদে না। এত দুঃখ থাকে না তো সেই কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারহা প্লিজ, এভাবে কান্না করো না। কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টাপাল্টা ভাববে। ফারহা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোনামোনা করে দু হাতে ফারহার গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাজে বেশি কষ্ট পেয়েছো? ওই মেয়েকে আমি চিনি না ফারহা, বিলিভ মি, ও একদমই সুন্দরী নয়, আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছো? আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারহাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদুস্বরে বলে, আমার ফারহা, প্লিজ কান্না থামাও, এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারহা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে। দু হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারহার দুগাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না, কেন কাঁদছো এবার বলো। ফারহা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না, সে ফারহার দিকে অবাক হয়ে চেয়ে আসে। ফারহা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, শব্দ করে কাঁদে। শুদ্ধর বুকের বাঁ পাশে কেমন চিনচিন করলো। ফারহার এর কান্নায় এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। দ্রুত ফারহার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারহা। ফারহা দুহাতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। শুদ্ধ ফারহার মুখ জোর করে উঠিয়ে মৃদুস্বরে বলে, কেউ কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারহা কিছুই বলে না। শুদ্ধর নিজেকে কেমন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারহা, প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক কষ্ট পেয়েছো? কোন কাজ বলো? আমি আর করব না সে কাজ, একবার জাস্ট বলো আমাকে। ফারহার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই ফারহা, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারহা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে দুহাতে শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারহা এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। সেভাবে তবদা খেয়ে কিছুক্ষণ চুপ রইল। ফারহা শুদ্ধর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু কষ্ট দাও, একটুও ভালোবাসো না আমাকে। তুমি একটুও ভালো নয়। শুদ্ধ ফারহার অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারহাকে জড়িয়ে ধরল না, বরং নিজের থেকে ফারহাকে সারিয়ে নিয়ে দুহাতে ফারহার গালে রেখে মৃদুস্বরে বলে, আর কাঁদাবো না, কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না, আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারহা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়েছে আর এখন তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতে বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারহার হাত টেনে বলে, ফারহা বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারহা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের পর 1 সপ্তাহের মাঝে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারহার গাল শক্ত হাতে চেপে বলে, এই জিভ রাখবো না আর একবার এসব ফালতু কথা বললে। বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলেছি আমি, আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারহা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ ফারহার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দুহাতে ফারহার গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছো?
ফারহা কিছু বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারহা, বলো। না বললে শুধরাবো কি করে বলো তো। যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না, একবার শুধু বলো আমায়। ফারহা কিছু বলল না। তার গালে রাখা শুদ্ধর দুহাত তার দুহাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের দুহাতে মুখ মুছে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে শুদ্ধর। কি হয়েছে ফারহার, সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ, বলছে না মানে বলবেই না। এখন কি করবে সে? উফ, মাথা যন্ত্রণা শুরু হলো। এসব আর কি করে নেওয়া যায়। মায়েরা ইরফানের ঘরের বেডের ওপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখলো। বিকেল 4টা বাজে। তার কান্না পাচ্ছে। সে কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ের বিয়ের জন্য, সব ভেস্তে দিয়েছে এই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতে সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রীতা এসে ঘরে একটা প্লেটে খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে, ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটাই করুক, সে কিছু করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবেই না এই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মায়েরার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে ৪৫ মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিড এখনো খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড খাওনি কেন? মায়েরা ঘাপটি মেরে চোখ বুজে রইল। ইরফান মায়েরার হাত ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, কি প্রবলেম? মায়েরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি, আপনি যান তো। অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে, ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মায়েরাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও ফাস্ট, আমাকে যেতে হবে। মায়েরা চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মায়েরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপিড চিৎকার করছো কেন? খেতে বলেছি আমি। মায়েরার কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই অ্যাম ভেরি হাংরি। কথাটা বলে হাত ঘড়ি খুলে টেবিলের ওপরে রাখলো। এরপর শার্টের বোতাম একে একে খুলতে লাগলো। মায়েরা পিট পিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলল, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, নো, মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়। মায়েরা অবাক হয়ে বলে, মানে, আপনি কোন মানুষকে খাবেন? ইরফান গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলে, তোমাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, মাম্মা মানে? কথাটা বলে কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের ওপর উঠে মায়েরাকে টেনে ঠাস করে শুইয়ে দেয়। মায়েরা চিটপটাং হয়ে পড়ে যায়। দ্রুত উঠতে নিলে ইরফান মায়েরার ওপর শুয়ে তার দুহাতে মায়েরার দুহাত চেপে ধরে বেডের সাথে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, সরুন, আপনি কি ভারী, ভর্তা হয়ে গেলাম আমি। ইরফান মায়রার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড, তোমাকে খেতে দাও। আল্লাহ হাফিজ, আমি আর কিছু বলবো না। তোমরা লাইক করলে করো, না করলে না করো, আই ডোন্ট কেয়ার। ইয়া পড়তে পড়তে মনে হয় আমার 4-5 বার মুখ আটকাই গেছে। কি কথা লিখেছে এরা। যাই হোক, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।